তুমি কামাও তুমি খাও, তুমি কামাও তুমি খাও আইসে নিয়ে আলোচনা করব না, কোনো ওই প্যাটিসালা নিয়ে আলোচনা করব না। ময়দানের প্যাটিসাল বিক্রেতাকে নিয়ে যে একটা কন্ট্রোভার্সি হয়েছে সে নিয়ে অনেক খুব সুন্দর একটা প্রতিবেদন তৈরি করেছে ওর বাংলা বাজার চ্যানেলে। যে কি আমরা তুমি কামাও তুমি খাও কেন বলছি? গতকাল কেন্দ্রীয় সরকার আপনারা জানেন যে ক্লাবগুলোকে একটা নির্দেশিকা দেওয়ার কথা ঠিক করেছে। ক্লাবগুলোর হাতে নাকি সেটা এখনও পৌঁছয়নি, বিভিন্ন বাংলা সংবাদ মাধ্যম জানাচ্ছে। কিন্তু টাইমস অফ ইন্ডিয়া থেকে সেটা প্রকাশ করেছে যে এইটা এই মর্মে ক্লাবদের জানাতে চলেছে এবং সুপ্রিম কোর্টকেও জানাতে চলেছে। তো সেখানে একটা অদ্ভুত একটা কথা বলেছে, মানে লেখা হয়েছে রাদার, যে তোমরা আপাতত নিজেরা টাকা দিয়ে আয়োজন করো সাময়িকভাবে আইএসএলটা, এবং পরবর্তীকালে স্পন্সর পেয়ে গেলে তোমরা সেখান থেকে নিজেদের টাকাটা অ্যাডজাস্ট করে নাও। তো এই তুমি কামাও তুমি খাও এই কথাটা বলার মানে এটা ফালতু জ্ঞান দেওয়া না? তোমরা টাকা দাও, তোমরা পরে অ্যাডজাস্ট করুন, এটা ফালতু জ্ঞান দেওয়া হয়ে গেল। মানে আমি কাউকে সাহায্য করতে পারলাম না, তাই দুটো জ্ঞান দিয়ে দিলাম, বেকার জ্ঞান দিয়ে দিলাম। সে কিভাবে অর্থ দেবে না দেবে, কিভাবে অ্যাডজাস্ট করবে, সেটা তখন তার ব্যাপার। এই ব্যাপারে একটা মনে পড়লো, শুনেছিলাম একজন পরিচিতর কাছে, তার এক বন্ধুর বাবা ছিলেন, এখনও বেঁচে আছেন বোধহয়। তো সেখানে আরও বন্ধু বান্ধব যখন আসতো সেই বন্ধুর বাড়িতে, সেরকম একটা ঘটনা একদিন সেই বন্ধুর বাড়িতে আরও অনেক বন্ধু বান্ধব এসছে। তো তার বাবা বলছে, তো তোমরা গরমকাল কলকাতা তখন, ওই তোমরা কি লস্যি খাবে? বলছে হ্যাঁ হ্যাঁ কাকু লস্যি খাবো। বলছে তাহলে একটু দই কিনে আনো। তো ওরকম ব্যাপার হয়ে গেল কেন্দ্রীয় সরকারে। তো এই বিষয়ে আর একটু বলতে চাই যে আপনারা অনেকেই আমি দেখছি মূলত সংবাদ মাধ্যম যারা ডিজিটাল মিডিয়া, তারা অনেকে বলছে কেন্দ্রীয় সরকার কী করে টাকা দেবে, তাহলে তো থার্ড পার্টি ইন্টারফারেন্সের ব্যাপারে যাবে না। এই বিষয়ে আমি কিন্তু গতকাল বা তার আগের দিন পরশুই বোধহয় শেয়ার করেছি এএফসি গাইডলাইন অন থার্ড পার্টি ইন্টারভেনশন। আমি লিঙ্ক শেয়ার করেছি আমার ইস্টবেঙ্গল সংক্রান্ত চ্যাট ফোরামে। আপনারা নিজেরা গুগল করে নিতে পারেন। এএফসির ওয়েবসাইটে আছে যে ডাউনলোড সেকশানে এএফসি গাইডলাইন অন থার্ড পার্টি ইন্টারফারেন্স। তো সেখানে এএফসি পরিষ্কার বলেছে যে আমরা একটা একটা ভ্রান্ত ধারণা একটা দূর করে দিতে চাই যে আমরা সরকারের বিপক্ষে। বলছে না, আমরা জানি যে প্রচুর দেশে স্টেডিয়ামের মালিকানা সরকারের হাতে। তো আমরা চাই সরকার থেকে বিভিন্নভাবে অনুদান দেওয়া হোক, বিভিন্নভাবে আর্থিকভাবে সাহায্য করা হোক ফুটবলকে, ফুটবল ফেডারেশনকে। মানে মোদ্দা কথায় টাকা টাকা টাকা, টাকার কোনো শত্রু নাই। বলছি গভর্নমেন্ট অ্যাজ আ স্পন্সর, অ্যাজ অ্যান ইনভেস্টর এগিয়ে আসতেই পারে, এবং ঠিকই তো, কেন মানে টাকা যে দেবে সেটার সঙ্গে কী সম্পর্ক? কিন্তু তার যেন কোনো রকম ওই অ্যাডমিনিস্ট্রেশনে ইন্টারভেনশন না থাকে রাদার, যেটা আমাদের দেশে হয়ে গেছিলো। মানে কে ফুটবল প্রেসিডেন্ট হবে সেটা কিন্তু এক প্রকার কিন্তু সরকারের ইনভলভমেন্ট ছিল, কিন্তু প্রমাণ করা কঠিন যে কিভাবে মানে কম্বল চাপা দিয়ে কাজটা করা হয়েছিল। তো সেই জন্য বলছি, আপনারা যারা বলছেন কেন সরকার টাকা দেবে, সরকার টাকা দেওয়া ঠিক নয়, ফিফা রেগে যাবে, ফিফা রাখবে না। যে টাকা দেবে আপনি টাকা দিন, ফিফা খুব খুশি হবে। আপনি যতক্ষণ না নাক গলাচ্ছেন আপনার দেশের ফুটবলের অ্যাডমিনিস্ট্রেশনে, ফিফা কিন্তু খুব খুশি, ফিফা ক্ষুণ্ণ হবেন না। আপনি যেই মুহূর্তে টাকার সাথে সাথে দুটো জ্ঞান দেবেন বা একটু নাক গলানোর চেষ্টা করবেন, জ্ঞান ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গের স্পোর্টস মিনিস্টার তো বারবার বলে যাচ্ছে না যে আহ, বাঙালি বাড়াও বাঙালি বাড়াও, কিন্তু উনি কিন্তু একদম সরাসরি গিয়ে ঘাট ধরে অনির্বাণ দত্তকে বলছেন না যে বাঙালি না বাড়ালে তোমায় তাড়িয়ে দেবো। যেই মুহূর্তে সেটা করবে সেটা থার্ড পার্টি ইন্টারভেনশন হয়ে যাবে। থার্ড পার্টি জ্ঞান দিতে পারে কিন্তু ইন্টারভিন করতে পারে না। থার্ড পার্টি টাকা দিতে পারে, মুক্ত হস্তে সেই অর্থ গ্রহণ করবে এবং সেই অর্থ গ্রহণকে বাহবা দেবে এএফসি। ঠিক আছে, এই ভ্রান্ত ধারণাটা আগে মন থেকে দূর করুন যে কেন সরকার টাকা দেবে। টাকা যে দেবে সেই তো ইনভেস্টার স্পন্সর, টাকা দিচ্ছে তার সঙ্গে কি সম্পর্ক? টাকা না দিলে মানে সেই মানে কী করে, আপনি কমার্শিয়াল পার্টনার মানেই তো আপনাকে সে আর্থিকভাবে সাহায্য করবে। তো এই যে ফিফার এই যে ফিফা বলছি, আমাদের কেন্দ্র সরকারের এই লেটেস্ট যে নির্দেশিকাটা মোটামুটি বোধহয় জেনে গেছে ক্লাবরা। তার পরিপ্রেক্ষিতে আজকে সকালে 11টা, এখন ভারতে কটা টাইম? 11:41 আমি যখন রেকর্ড করছি।
আম, বাজে। তো বেজে গেছে, এখন চলছে মিটিং। তো মিটিংয়ে কী হয় দেখা যাক। আমি দেখলাম আজ সকালবেলা জাগো বাংলার জার্নালিস্ট খুব মানে কনফিউজড। মানে বলছে, একবার লিখছেন উনি যে লং টার্ম কিছু না হলে এফএসডিএল আগ্রহী নয় অর্থ দিতে। আবার আরেক জায়গায় তিনি লিখছে একই প্রতিবেদনে যে ক্লাব জোটরা যদি আয়োজন করে টুর্নামেন্ট, তাহলে এফএসডিএল সেখানে আর্থিক অনুদান দেবে। তো দেখা যাক কী হয়। কেননা আমাদের লালটুবাবু দেখলাম গতকাল একটা ওনার ফেসবুকে পোস্ট করেছেন, সোমবারের মধ্যে জটফট খুলে যেতে পারে, যেতে পারে উনি লিখছেন। তো আমাকে আমার পরিচিত একজন আছেন ইস্টবেঙ্গল ফ্যান, ওনার সঙ্গে রোজ প্রচুর কথাবার্তা হয়। তো উনি আমাকে একান্তে লিখছেন যে বোধহয় এফএসডিএল মারফত কিছু একটা হবে। লালটু লিখেছে যেহেতু। আমি বললাম লালটু তো কিছু না হলেই হোটেলে পাঠিয়ে দেয় ইস্টবেঙ্গলকে। মানে যখন কোনো একটা পসিবিলিটি less than 50% থাকে, লালটুর সাথে কনফিডেন্টলি 100% বলে দেয়। তো লালটু যখন নিজেই বোধহয় ঠোধয় বলছে, তো পার্সেন্টেজ কত যথেষ্ট সন্দেহ আছে। আর আমি বললাম দেখো, এতদিন তো এফএসডিএল চালাচ্ছিল এই আইএসএলটা, তো এফএসডিএল চালাক না। এখন সমস্যাটা যেটা হচ্ছে দেখুন, এফএসডিএল যারা মূল এফএসডিএলের পেছনে, যে সংস্থাটার পেছনে, তারা তো তাদের লগ্ন থেকে ভারত সরকার বা বিভিন্ন সরকারকে হাতে রেখে দিয়েছে। মানে এটা ওদের ইতিহাস, হাতের মুঠোয় রয়েছে ওদের। সমস্যাটা হচ্ছে ওই মানে ভারতবর্ষটাই শুধু ওদের হাতের মুঠোয় আছে। ভারতের বাইরে ওদের পরিচিতি খুব একটা নেই, মানে পরিচিতিও নেই ওদের, সেই ওই ম্যাজিক্যাল পাওয়ারটাও সেই অর্থে নেই। এখন যেটা সমস্যা হয়ে গেছে, যে এটা নিয়ে এখন পরিষ্কার মোটামুটি, সেটা হচ্ছে যে এরা চলছিল, একটা আইএসএল চলছিল, এফএসডিএল চালাচ্ছিল, টাকা নিচ্ছিল, সেই গঙ্গা জলে গঙ্গা পুজো হচ্ছিল। এই গোটা পুজোটা কিন্তু ঘেটে গেল আপনার এএফসির গাইডলাইন, বা এফসির থেকে যেটা পাঠিয়েছিল যে তোমরা সংশোধন করো নিজেদেরকে, তোমাদের কনস্টিটিউশনে বদল আনো। এটা কিন্তু এফসি গাইডলাইন থেকে হয়েছে, এটা আমি আমার আগের অডিওতেই আলোচনা করেছি বিস্তার সবিস্তারে। তো এখন একটাই উপায়, মানে সেটা হচ্ছে এএফসিকে আপনাকে ম্যানেজ করতে হবে, এএফসি ফিফাকে ম্যানেজ করে এক্সটেনশন নিতে হবে আরও এবারে। সেইটা এখন এরা কীভাবে করবে জানা নেই। কারণ সরকার ব্যাপারে যদি বটল নেকটা থাকতো বা বাধাটা থাকতো, সেটা ম্যানেজ হয়ে যেত, যে কোনোভাবে ম্যানেজ হয়ে যেত। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে, এটা কিন্তু ভারতের বাইরের একটা ব্যাপার, এএফসির ব্যাপার, ফিফার ব্যাপার। এএফসি তো আবার নিজে নিজে গাইডলাইন বানায় না, ওটা ফিফার সাথে অ্যালাইন্ড থাকে গাইডলাইনটা। তো এখন এএফসিকে ম্যানেজ করে কি করে আরও কিছু এক্সটেনশন পাওয়া যায়, মানে ভারতে যেটা চলছিল সেটা আর কোনো দেশে চলছিল না। আমার একটা ভুল ধারণা ছিল যে অস্ট্রেলিয়াতে হয়তো একই রকম। তো আমি আগের অডিওতেই বলেছি যে আমি অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশনের কনস্টিটিউশন দেখে এখন এটা পরিষ্কার যে অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশনের যে কনস্টিটিউশন, সেও কিন্তু পরিষ্কার বলছে যে লিগের মালিকানা থাকবে অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশনের হাতে, কোনো থার্ড পার্টির হাতে না, মানে কোনো কমার্শিয়াল পার্টনারের হাতে না। এখন নতুন এআইএফএফ এর কনস্টিটিউশন কিন্তু ওই একই কথাই বলছে, এবং এই নতুন কনস্টিটিউশনে ওই ক্লজটার জন্য কিন্তু সমস্যাটা হয়ে গেছে। এফএসডিএল তো মালিকানা রেখে দিয়েছিল আইএসএলের, এখন এই নতুন কনস্টিটিউশনটার জন্য এটা হচ্ছে না। তো আপনি যাই করুন, আপনি যত কান্নাকাটি করুন, মানে পাবলিক অ্যাওয়ারনেস করুন, বা পাবলিককে ভুল বোঝান, বা পাবলিককে দিয়ে হইচই করুন, আন্দোলন করুন, আপনার মূল সমস্যাটা হচ্ছে ওই মালিকানার মানে শর্তটা নিয়ে বা ক্লজটা নিয়ে। তো সেইটা কিন্তু আপনাকে এএফসির হাতে। আপনি যদি ভাবেন যে আপনি নিজে নিজে বদলে দেবেন, সাথে সাথে ভারতকে ব্যান করে দেবে এএফসি ফিফা, ইমিডিয়েট ব্যান্ড হয়ে যাবে। কেননা ভারতের যে ফুটবল ফেডারেশনের কনস্টিটিউশন, সেটাকে অ্যালাইন করতে হবে এইসব ব্যাপারে এএফসির গাইডলাইনের সাথে। আমি তাকে বলছিলাম, আমার ওই বন্ধুকে বলছিলাম যে যদি এই ব্যাপারটার মধ্যে এফসি ফিফা জড়িত না থাকতো, তাহলে চোখ বুঝে বলে দিতে পারতাম যে সমস্যার সমাধান হয়ে যেত। বলতো ডিলিট মার দো, যেভাবে করে এসছে, মানে এফএসডিএলের যারা প্যারেন্ট অর্গানাইজেশন, বিভিন্ন সংস্থাকে সাথে ডিল করে এসছে, ওদের একটা ব্যাপার আছে, ওরা ওরা যেভাবে ব্যবসাটা চালায়। তো ব্যাপারটা কোনো ব্যাপারই ছিল না যদি না ওই এফসির গাইডলাইনের ব্যাগরা থাকতো।
তো দেখা যাক কী হয়। ওই জাগো বাংলা আর্টিকেল আবার দেখলাম বলছে যে ক্লাব জোট যদি আয়োজন করে তাহলে মোহামেডান উড়িষ্যাকে ড্রপ করে দিতেই পারে। হ্যাঁ, কেন করতে পারে না, অবশ্যই করতে পারে। এরা দুজন যদিও সই করেছিল, কিন্তু আমরা জানি যে এই দুটো ক্লাবেরই এই মুহূর্তে ইনভেস্টারের সমস্যা আছে। তো এখন যদি টাকা না দিতে পারো, যদি ডাইরেক্ট ইমিডিয়েট টাকা না দিতে পারো, তো কে তোমাকে পুষবে ভাই? মাল্লু ফেলো, সম্মান নাও। তো দেখা যাক কী হয়। আজকে একটু বাদে আমরা আশা করি জানতে পারবো। কাল থেকে দেখছিলাম ওই খেল নামের ওই ভদ্রলোক কি আশিস, চুপচাপ, খুব একটা কিছু লেখালেখি করছে না। ওই গোয়ার এই ভদ্রলোক যে এফএসডিএলে খুবই মানে কাছের মানুষ আমাদের বাংলারও একজন আছে লালটু মানুষ, ওখানে গোয়াতেও একজন আছে। ওনারা দুজনে দেখছিলাম সবাই চুপচাপ, মানে এফএসডিএলের কাছের মানুষরা। দেখা যাক আজকে কী খবর আসে। সকলে ভালো থাকবেন।